তো উজ্জ্বল আইসিটি কেয়ারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যারা অনলাইন ক্লাসে যুক্ত আছে। আজকে আমাদের আইসিটি ক্লাসের অনলাইন ক্লাসের আজকে হচ্ছে তৃতীয় পর্ব, মানে তৃতীয় ক্লাস নিচ্ছি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাসে আজকে আমরা কি কি শিখতে পারবো একটু দেখি। যে প্রথমে আছে এই তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করতে পারবো। তারপর হচ্ছে সাউন্ডটা একটু আনমিউট করো, সাউন্ডটা মিউট করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করতে পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করতে পারবো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করতে পারবো। তো আজকে ক্লাসটা আমরা করলে তাহলে আজকে ক্লাসটা করতে পারলে আমরা আজকে চারটা টপিক নিয়ে যে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট সম্পর্কে জানতে পারবো। সো প্রথমে দেখা যাক যে প্রথমে আমরা অ্যালগরিদম গুলো দেখবো। তো অ্যালগরিদম করতে গেলে আমরা ফার্স্ট ক্লাস আমি বলেছিলাম যে ফার্স্ট লেকচারে যে অ্যালগরিদম করতে গেলে 5টা স্টেপ মনে রাখতে হবে। সেই স্টেপগুলো আবার একটু রিভিউ করি। যে ফার্স্ট স্টেপটা কি ছিল? স্টেপ 1 স্টার্ট, তারপর স্টেপ 2 ছিল ইনপুট, স্টেপ 3 কি ছিল? প্রসেস ছিল, স্টেপ 4 এ কি ছিল? আউটপুট ছিল, স্টেপ 5 কি ছিল? এন্ড। এগুলো হচ্ছে ফার্স্টের ক্লাসটা হচ্ছে আমি একটু রিভিউ করতেছি, কারণ এই 5টা স্টেপ না জানলে আমরা কি করতে পারবো না, আমরা অ্যালগরিদমটা লিখতে পারবো না। তো এখানে আমি আগে ফার্স্ট ক্লাসে বলে রাখছিলাম যেটা হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2, স্টেপ 1 এবং স্টেপ 2 এই দুইটা হচ্ছে শুরু এবং ইনপুটের ক্ষেত্রে স্টেপ একটি করে থাকবে। কয়টি করে থাকবে? একটি করে থাকবে। তার মানে হচ্ছে এইগুলো স্টেপ একটা করে হবে, এগুলো স্টেপ কখনো বেশি হবে না। তো প্রসেস দেখে যে প্রসেস কি বলতেছে, প্রসেস স্টেপ একাধিক হতে পারে। প্রসেস স্টেপ কি হতে পারে? একাধিক হতে পারে। আবার আউটপুট কি বলা হচ্ছে? আউটপুট এবং এন্ড এই দুইটা স্টেপ একটি করে থাকবে। তার মানে হচ্ছে স্টার্ট, ইনপুট, আউটপুট, এন্ড একটা করে স্টেপ হবে, আর প্রসেসটা একাধিক হতে পারে। তাহলে মাঝখানে যদি প্রসেস একাধিক হয় তার মানে স্টেপ এদিক দিয়ে বেড়ে যাবে। বুঝতে পারছি? তার মানে যেখানে স্টেপ 4 আউটপুট আছে সেটা তখন 5 6 এ চলে যাবে বা 7 8 এ চলে যাবে। মাঝখানে যত পারবে সিরিয়ালে যা আসে, আউটপুট এন্ডে সিরিয়ালি স্টেপ যা আসে। ওকে, তাহলে 5টা স্টেপ আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার্ট, সেকেন্ড স্টেপ হচ্ছে ইনপুট, 3 নাম্বার স্টেপ হচ্ছে প্রসেস। প্রসেস স্টেপ একাধিক হতে পারে। তারপর স্টেপ 4 হচ্ছে আউটপুট, স্টেপ 5 হচ্ছে এন্ড। এগুলো অবশ্যই কি রাখতে হবে? মনে রাখতে হবে। আচ্ছা, আমরা ফার্স্ট অ্যালগরিদমে যাই। তাহলে ফার্স্ট অ্যালগরিদমটা হচ্ছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম। কয়টি সংখ্যার যোগফল? তিনটি সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বলে রাখি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কোন সংখ্যার আগে মাইনাস সাইন থাকবে না, যেহেতু বলছে ধনাত্মক। ধনাত্মক যেহেতু বলছে কোনো নেগেটিভ থাকবে না, পজিটিভ থাকবে। পূর্ণ সংখ্যার কথা বলছে, তার মানে কোনো ভগ্নাংশ হবে না। জাস্ট পূর্ণ সংখ্যার যোগফল বের করতে হবে এবং সেই যোগফলগুলোর গড় নির্ণয় করতে হবে। তা আমরা গড় নির্ণয়ের জন্য আমরা তো অবশ্যই জানি যে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লিখে দিয়েছি যে তাহলে গড় নির্ণয় কিভাবে বের করে? যতটি সংখ্যা গড় বের করতে বলবে সংখ্যাগুলো যোগ করে ততটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যদি বলা হয় 5টি সংখ্যার গড় নির্ণয় করা, 5টি সংখ্যার গড় নির্ণয়, তাহলে 5টা সংখ্যা প্রথমে যোগ করতে হবে, যোগ করে 5 দ্বারা ভাগ করতে হবে। আবার যদি বলা হয় 3টি সংখ্যার গড় নির্ণয় করা, তাহলে 3টি সংখ্যা যোগ করতে হবে, যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা গড় নির্ণয় সবাই জানি। তাহলে আমার স্টেপ 1, 5টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ কি ছিল? স্টেপ 1 ছিল স্টার্ট। ওকে, আমরা অ্যালগরিদমে যাচ্ছি। তাহলে দেখি ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার্ট লিখলাম। তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ কি ছিল? ইনপুট। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে কয়টি সংখ্যার জন্য আমরা কাজ করতে বলছে? 3টি সংখ্যার জন্য। তার মানে ইনপুট কয়টা হবে? 3টা হবে। তার মানে এখানে আমি এ বি সি নিলাম। তো এখানে এ বি সি নিছে এমন কোনো কথা নাই, যে এখানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার নেওয়া যাবে, মানে এ বি সি। ওকে, তারপর হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে আমাকে কি করতে বলছে। তার মানে প্রথমে দেখো, প্রথমে আমি স্টার্ট করলাম, অ্যালগরিদমটা স্টার্ট করলাম, তারপর আমি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর কি আছে? প্রসেস। প্রসেস মানে কি বলছি? প্রসেস মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমাকে কি করতে বলছে? যেহেতু যোগফল এবং গড় নির্ণয় করতে বলছে, কি করতে বলছে? যোগফল এবং গড় নির্ণয়। তাহলে প্রথমে আমি যোগ করলাম, যে গড় বের করতে গেলে প্রথম 3টি সংখ্যার যোগফল করতে বলছে, সেজন্য হচ্ছে 3টি সংখ্যা প্রথমে কি করলাম? যোগ করলাম। যোগ করে
যেহেতু গড় নির্ণয় বলছে, তাহলে আমরা একটু গড়ে যাই। তাহলে গড় বের করতে হলে আমাদের কি করতে হবে? ওকে, তাহলে তিনটি সংখ্যা যোগফল করলাম, যোগফল করে এখন গড় নির্ণয়। গড় বের করতে হলে যে যোগফলকে কত দ্বারা ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করলাম। তার মানে হচ্ছে যতটি সংখ্যার গড় নির্ণয় বের করতে পারবে ততটি সংখ্যা দ্বারা আমাকে যোগফলকে ভাগ করতে হবে। তার মানে এভারেজ, এখানে এভারেজ করলাম, তার মানে হচ্ছে গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ, আর সাম মানে হচ্ছে যোগফল। তাহলে আমার যোগফলটা কোথায় আছে? আমার সামে না? হ্যাঁ, যোগফলটা আমার কোথায় আছে? সামে আছে। যার কারণে সামকে আমি 3 দ্বারা ভাগ করলাম, যে তিনটি সংখ্যা যেহেতু গড় বের করতে বলছে। তার মানে আমার এখন গড়টা কোথায় অবস্থিত? গড়টা তাহলে এভারেজ নামক একটা ভেরিয়েবল অবস্থিত। তার মানে কাকে প্রিন্ট করব? আমি এভারেজকে প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? এভারেজকে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো। প্রথমে আমি প্রোগ্রামটা শুরু করলাম, তারপর হচ্ছে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর হচ্ছে প্রসেস করলাম, যে আমাকে প্রথমে কি করতে বলছে? যোগ করতে বলছে, যোগ করলাম। তারপর গড় নির্ণয় বের করতে বলছে, গড় বের করলাম। তাহলে যোগ করে আমি কোথায় রাখলাম? সামে রাখলাম। তার মানে গড় যেহেতু বের করতে বলছে, তার আমি কাকে ভাগ করলে পাবো? আমার যোগফলটা কোথায় আছে? সামে আছে। তার মানে সামকে ভাগ করলে পাবো। সামকে 3 দ্বারা ভাগ করছি, কোথায় রাখছি? এভারেজে। তাহলে সর্বশেষ রেজাল্টটা কোথায় জমা আছে? এভারেজ। যার কারণে আমি এভারেজকে প্রিন্ট করলাম। তারপর দেখি আমার প্রোগ্রামটা এন্ড। তার মানে 5টা স্টেপ হয়ে গেল। তাহলে আমি এখানে দেখি যে একটা জিনিস একটা লেখাও, প্রসেসের ক্ষেত্রে একাধিক স্টেপ হতে পারে। আমি আগেই বলছিলাম। তার মানে এখানে সাম এবং গড় দুইটা স্টেপই হচ্ছে প্রসেস। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই করি না কেন, এগুলো হচ্ছে প্রসেস। তার মানে হচ্ছে এই দুইটা স্টেপ, মানে প্রসেসের ক্ষেত্রে একাধিক স্টেপ হতে পারে। ক্লিয়ার? তারপর আমরা দেখি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম বলছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। ওকে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম যদি করতে যাই, আমাদের সূত্রটা একটু জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল ইংরেজি ক্ষেত্রফল ইকুয়াল ভূমি গুণ উচ্চতা। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি গুণ উচ্চতা। তো আমরা যদি এখানে ভূমিকে যদি বি হিসেবে ধরি এবং উচ্চতাকে যদি এস হিসেবে কল্পনা করি, ভালো করে খেয়াল করবা, ভূমিকে বি হিসেবে উচ্চতাকে আমি এস হিসেবে নিলাম। তো তোমরা চাইলে আমি যেটা বলছি যে এখানে বি এস নিচ্ছে এমন কোনো কথা নাই, এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার নেওয়া যেতে পারে। তো আমাকে সবসময় ইকুয়ালের ডান পাশে চিন্তা করতে হবে। ইকুয়ালের কোন পাশে? ডান পাশে। ওকে, ইকুয়ালের ডান পাশে আমি কি দেখতে পাচ্ছি? ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে একটা জিনিস মনে রাখা ভালো, যেটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে সবসময় ইনপুট হবে অজানা মানের জন্য। ইনপুট হবে কার জন্য? অজানা মানের জন্য। তাহলে আমার অজানা মানটা, তাহলে এখানে কি কি আছে? অজানা মান হচ্ছে ভূমি আছে, উচ্চতা আছে। তার মানে ভূমিকে বি নিছি, ভূমিকে বি হিসেবে ধরলাম আর উচ্চতাকে এস হিসেবে ধরলাম। ওকে, আমরা তাহলে অ্যালগরিদমে যাই। তাহলে অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার্ট, স্টার্ট দেখলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে ইনপুট। তাহলে আমি কয়টি ইনপুট করব? কারণ আমার এখানে কয়টি অজানা মান আছে? দুইটি, একটা হচ্ছে ভূমি, একটা উচ্চতা। তাহলে ভূমিকে বি নিলাম, উচ্চতাকে এস, যার কারণে ইনপুট বি কমা এইচ নিলাম। তারপর হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে হচ্ছে এরিয়া আছে। কি আছে? এর ইকুয়াল টু বি ইনটু এইচ। তাহলে আমার সূত্রটা বসাই দিলাম, যে আমার প্রথমে আমি দেখো ভালো করে খেয়াল করে দেখো, যে প্রথমে আমি স্টার্ট করলাম, তারপর ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর আমার প্রসেসের কাজ শুরু। তাহলে আমার প্রসেস মানে হচ্ছে সূত্রটা, সূত্র ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল ইংরেজি কি? এরিয়া। তার মানে আমার সূত্রটা বসাই দিলাম, ভূমি ইনটু উচ্চতা, তার মানে বি ইনটু এইচ। তার মানে ভূমির মান এবং উচ্চতার মান নিলে দুটোটা গুণ করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। কার ক্ষেত্রফল পেয়ে যাব? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে সর্বশেষ গুণফলটা কোথায় জমা আছে? এরিয়াতে। যেহেতু আমার প্রসেসের কাজ শেষ, তাহলে আমার এটা কি করতে হবে? প্রিন্ট করতে হবে। কাকে প্রিন্ট করব? এরিয়াকে প্রিন্ট করব। ওকে, যেহেতু প্রিন্ট হয়ে গেছে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে? অ্যান্ড হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে অ্যালগরিদম করতে গেলে অবশ্যই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে অথবা মনে রাখতে হবে। এগুলো ছোটবেলায় কোর্স আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রগুলো। তো আমরা নেক্সট স্টেপে যাই, যে নেক্সট স্টেপ অ্যালগরিদমটা একটু দেখি। যে বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। বৃত্তের, তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে একটু সূত্রটা একটু জানতে হবে। তাহলে সূত্রটা কি? বৃত্তের ক্ষেত্রফল তার হচ্ছে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল করতে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে আমরা জানি পায়ের মান কি? পায়ের মান তো সবাই জানি, পায়ের মান 3.1416। ওকে, তো ব্যাসার্ধকে যদি আমি আর দ্বারা, ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, মানে উপস্থাপন করা হয়। ব্যাসার্ধকে আমি আর ধরলাম। তাহলে যদি একটু ভালো করে খেয়াল করো তো, যদি পায়ের মান 3.1416 হয়, ব্যাসার্ধ যদি আর ধরে, তার মানে আর স্কয়ার, তার মানে পাই ইনটু আর লেখা যায় না? যেমন এ স্কয়ার থাকলে এ ইনটু এ লেখা যায়, বি স্কয়ার থাকলে বি ইনটু বি লেখা যায়, তার মানে আর স্কয়ার থাকলে আর ইনটু আর লেখা যায়। তাহলে এই যে ক্ষেত্রফল ইকুয়াল কি দাঁড়ালো?
যে আমি মানটা বসা দিলে 3.1416 ইন্টু আর স্কয়ার। ওকে, তাহলে এটা করতে গেলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, যে এখানে অজানা মান কি আছে, যে ক্ষেত্রফল ইকুয়াল এর পরে আমার ডান সাইডে চিন্তা করতে হবে যে অজানা মান কি আছে। 3.1416 এটা তো জানা মান, তাহলে অজানা মান কি আছে? আর, শুধুমাত্র আর। কারণ এখানে দুইটা আর না, মানে দুইটা আর অজানা না, একটা আর হচ্ছে অজানা। কারণ একটা আর এর মান বসালে আমি আরেকটা আর অটোমেটিক পেয়ে যাচ্ছি। কারণ আমি যদি আর যদি 5 বসাই তাহলে 5 স্কয়ার হবে, আর যদি 10 বসাই 10 স্কয়ার হবে। ওকে, তার মানে এখানে অজানা মান কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র আর। তাহলে আমার অ্যালগরিদমে যাই, তার ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার্ট করলাম। সেকেন্ড স্টেপে কি ছিল? ইনপুট আর নিলাম। ওই যে এখানে ভুলে অনেকজনের স্টুডেন্টরা দুইটা আর একসাথে ইনপুট হিসেবে নিয়ে ফেলে, তো মনে রাখতে হবে এখানে হচ্ছে আর স্কয়ার, যেহেতু কারণ হচ্ছে আর এর মানে আমি একবার নিলে যে মানটা বসাবো সেটা স্কয়ার হয়ে যাবে, যার কারণে হচ্ছে ইনপুট এখানে আর হিসেবে আসবে। তারপর হচ্ছে স্টেপ 3 হচ্ছে কি? এরিয়া। এরিয়া হচ্ছে কি? 3 পয়েন্ট, এই যে এখন সূত্রটা, যেহেতু দেখো প্রথমে স্টার্ট করলাম, তারপর হচ্ছে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে তারপর হচ্ছে স্টেপ 3 হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে সূত্রটা বসা দিব, কারণ আমার স্টার্ট হয়ে গেছে, ইনপুট নিয়ে ফেললাম, এখন হচ্ছে প্রসেসের কাজ। প্রসেস মানে হচ্ছে 3.1416 ইন্টু আর, ওই যে আমি পুরো সূত্রটাই বসিয়ে দিলাম। তার মানে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে প্রসেসটা মনে রাখতে হবে। প্রসেস বলতে সূত্রটা মনে রাখতে হবে। আমরা সূত্রটা মনে রাখতে পারলে আমরা প্রোগ্রামগুলো ইজিলি করতে পারবো। তার মানে হচ্ছে আমি আবার বলতেছি যে প্রথমে হচ্ছে স্টেপ 1 হচ্ছে স্টার্ট, স্টেপ 2 হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে সবসময় অজানা মানগুলো আসবে। ইনপুট কোনগুলো আসবে? অজানা মান। আমার এখানে অজানা মান আর ছিল বিধায় আর আসছে। স্টেপ 3 তে আমি কি করলাম? যেহেতু স্টেপ 2 তে আমি ইনপুট নিয়েছি, স্টেপ 3 তে আমাকে প্রসেস করতে হবে। প্রসেস মানে হচ্ছে সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। তাহলে সূত্রটা আমি এখানে ভেঙে ফেলছি, যেখানে ভেঙে ফেলার পর দেখা গেছে 3.1416 ইন্টু আর স্কয়ার। তার মানে এখানে আর স্কয়ারকে আমি ভেঙে ফেলছি, আর ইন্টু আর করে ফেলছি। তার যেহেতু প্রসেস হয়ে গেছে, আমার কি দরকার? প্রিন্ট দরকার, আউটপুট দরকার। তাহলে প্রিন্ট এরিয়া। এরিয়াকে কেন নিলাম? কারণ হচ্ছে আমার কাজটা করে, গুণটা করে আমি মানটা কোথায় রাখতেছি? এরিয়াতে রাখতেছি। কোথায় রাখতেছি? এরিয়াতে। যার কারণে আমি প্রিন্ট কাকে করব? এরিয়া। কারণ সর্বশেষ ফলাফলটা যেখানে থাকবে সেটাই প্রিন্ট করব। ওকে, যেহেতু প্রিন্ট হয়ে গেছে, তার মানে এখন কি হয়ে যাবে? এখন হচ্ছে এন্ড হয়ে যাবে। যেহেতু প্রিন্ট হয়ে গেছে, কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমাদের সূত্রটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগরিদম। সেন্টিগ্রেড একটা তাপমাত্রা দেয়া থাকবে, সেটা হচ্ছে কোথায় রূপান্তর করতে হবে? ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হবে। সেন্টিগ্রেড একটা তাপমাত্রা দেয়া থাকবে, সেটাকে কোথায়? ফারেনহাইট তাপমাত্রায়। ওকে, তার আগে আমাদেরকে একটা সূত্রটা একটু জানতে হবে, যে আমরা সূত্রটা একটু দেখি। তাহলে এখানে বলা হচ্ছে F ইকুয়াল 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। এটা হচ্ছে ফারেনহাইট বের করার সূত্র। এফ মানে হচ্ছে ফারেনহাইট বোঝাচ্ছে, এখানে সি মানে সেন্টিগ্রেড বোঝাচ্ছে। ওকে, তো আমাকে ফারেনহাইট বের করতে হবে। আমাকে সেন্টিগ্রেড একটা মান দেওয়া হবে, সেন্টিগ্রেড তাপমাত্রার একটা মান দেওয়া হবে, সেটাকে কোথায় রূপান্তর করতে হবে? ফারেনহাইট। তাহলে ফারেনহাইট বের করার সূত্র হচ্ছে 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। তো এখানে স্টুডেন্ট দেরকে বলতে চাই যে এখানে হচ্ছে অজানা মান কি আছে? যে f ইকুয়াল টু 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। তার মানে ইকুয়াল এর পরে অজানা মান কি আছে? 9 তো জানা মান, সি অজানা মান, 5 জানা মান, 32 জানা মান। অজানা মান তাহলে কি আছে? সি। তার মানে আমাকে মনে রাখতে হবে ইনপুট হিসেবে কি আসবে? সি আসবে। ইনপুট হিসেবে কি আসবে? সি। তার মানে অ্যালগরিদমে যাচ্ছে এখন। ঠিক আছে, তো এই সূত্র ব্যবহার করে তোমরা চাইলে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করতে পারবে। তো স্টেপ 1 হচ্ছে স্টার্ট, স্টেপ 2 তে হচ্ছে ইনপুট। তার মানে আমার ইনপুট অজানা মান কি ছিল? সি। অজানা মান কি ছিল? সি। তার মানে ইনপুট কি হবে? সি হবে। তার মানে হচ্ছে আমার ইনপুট যেহেতু পেয়ে গেছে, এখন প্রসেস মানে সূত্রটা অ্যাপ্লাই করে দেওয়া। তার মানে ফারেনহাইট ইকুয়াল 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। আমার প্রসেসটা বসাই দিলাম। যেহেতু প্রসেস হয়ে গেছে, তার মানে এখন হচ্ছে আমার আউটপুট দরকার। তার মানে হচ্ছে প্রিন্ট এফ। কাকে প্রিন্ট করব? এফ কে প্রিন্ট করব, কারণ হচ্ছে আমার সর্বশেষ ফলাফলটা কোথায় জমা আছে? এফ এ জমা আছে। স্টেপ 5 হচ্ছে এন্ড করব। ওকে, তাহলে আমরা চারটা অ্যালগরিদম দেখলাম। একটা হচ্ছে তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, আরটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, আরটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, আরটা হচ্ছে ফারেনহাইট সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের জন্য অ্যালগরিদম। তো এগুলো করতে গেলে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে? সূত্রটা জানতে হবে। সূত্রটা যদি মাথায় না রাখে আমরা, তাহলে কাজ করতে পারবো না। এই জন্য অবশ্যই সূত্রটা একটু মাথায় নিয়ে আসতে হবে। ওকে, তো
ওকে, তো আমরা ফ্লো চার্টে আসি যে আমরা আগের ক্লাসটা একটু রিভিউ করি। তো বলে রাখা ভালো যারা হচ্ছে আজকে অন্যান্য ক্লাসগুলো করো নাই বা অন্যান্য আগের 2টা ক্লাস করো নাই, তো যারা আগের 2টা ক্লাস করে নাই তাদের যদি নতুন হয়ে থাকো তার মানে আগের 2টা ক্লাস করতে হবে, কারণ সিম্বল গুলো জানতে হবে, ফ্লো চার্ট সম্পর্কে আমি কি বলেছিলাম অথবা অ্যালগোরিদম সম্পর্কে কি বলেছিলাম। যারা যুক্ত আছো তারা হচ্ছে সাউন্ড একটু মিউট করো, সাউন্ড মিউট করো। তো ফ্লো চার্ট গুলো সম্পর্কে আমাকে জানতে হবে। ওকে, তো ফ্লোচার্ট গুলোর সিম্বল গুলো সম্পর্কে জানতে হবে। ফ্লোচার্ট গুলোর সিম্বল যদি আমরা যদি না পাই, ফ্লোচার্ট সিম্বল গুলো যদি আমরা যদি না জানি, তার মানে আমার আগে পার্ট 1 থেকে ভিডিও থেকে দেখে নিতে হবে, কারণ ওগুলো আমি জাস্ট আজকে একটু সামান্য রিভিউ করব, রিভিউ করে আমরা কাজে যাব, কারণ সেদিন আমি কিভাবে অ্যাপ্লাই সিম্বল গুলো কি এবং কিভাবে অ্যাপ্লাই করে সেগুলো দেখাইছি, এবং সেগুলো যদি মুখস্থ না থাকে, 6টি সিম্বল যদি মুখস্থ না থাকে, তাহলে আমরা আসলে ফ্লো চার্ট গুলো বুঝতে আমাদের কষ্ট হবে, অথবা আজকে যারা নতুন জয়েন করছে তাদের বুঝতে একটু কষ্ট হবে। তো তাকে একটু ফ্লো চার্ট দেখি। ফ্লো চার্ট হচ্ছে আমাদের সাধারণত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, আর একটা হচ্ছে কি প্রোগ্রাম ফ্লো চার্ট। যেহেতু আমরা প্রোগ্রাম নিয়ে কাজ করব, আমাদের সিস্টেম নিয়ে কোনো কাজ নাই, সেজন্য আমরা প্রোগ্রাম ফ্লো চার্ট দেখব। অনেকগুলো প্রোগ্রাম ফ্লো চার্ট আছে, তো অনেকগুলো প্রোগ্রাম ফ্লোচার্টের সিম্বল আছে। তো প্রোগ্রাম ফ্লোচার্টের সিম্বল থেকে আমরা শুধুমাত্র 6টা সিম্বল দেখব। ফার্স্ট সিম্বল হচ্ছে স্টার্ট এবং এন্ড সিম্বল। ফার্স্ট হচ্ছে স্টার্ট এবং এন্ড সিম্বল, শুরু এবং শেষ সিম্বল। মানে একটা একটা অ্যালগরিদম, সরি, একটা ফ্লো চার্ট কিভাবে শুরু শুরু করার জন্য কোন সিম্বল ব্যবহার করব এবং শেষ করার জন্য কোন সিম্বল ব্যবহার করব, তার মানে স্টার্ট এবং এন্ড সিম্বল দেখব। তারপর হচ্ছে 2 নম্বরে ইনপুট এবং আউটপুট সিম্বল, তার মানে হচ্ছে ইনপুট নেওয়ার জন্য কোন সিম্বল ব্যবহার করব এবং আউটপুট নেওয়ার জন্য কোন সিম্বল। ওকে, তো স্টার্ট এবং এন্ড সিম্বল হচ্ছে সেম, আর ইনপুট এবং আউটপুট সিম্বল হচ্ছে সেম। তারপর হচ্ছে প্রসেস সিম্বল, তার মানে হচ্ছে প্রসেস মানে হচ্ছে যে বলছে কিছুক্ষণ আগে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যা করে অথবা কোন একটা মান ইনিশিয়াল অবস্থা রাখতে চাচ্ছি, তার মানে সেগুলো হচ্ছে কোন একটা মান ইনিশিয়াল অবস্থা রাখতে চাচ্ছি, সেগুলো হচ্ছে কি প্রসেস সিম্বল। ওকে, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ডিরেকশন সিম্বল দেখবো। তারপর হচ্ছে আমরা প্রসেস সিম্বলের পর ডিসিশন সিম্বল দেখব। কোন সিম্বল? ডিসিশন সিম্বল, ডিসিশন নেওয়ার জন্য, সিদ্ধান্তগুলো কোনগুলো কিভাবে নিব। তারপর হচ্ছে কানেক্টর সিম্বল দেখবো, যে কিভাবে কানেক্টর গুলো সিম্বল করে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ডিরেকশন সিম্বল, তার মানে এই 6টা সিম্বল, স্টার্ট এবং এন্ড সিম্বল, ইনপুট এবং আউটপুট সিম্বল, প্রসেস সিম্বল, ডিসিশন সিম্বল, কানেক্টর সিম্বল আর ডিরেকশন সিম্বল। ওকে, তো আমরা একটুখানি দেখি যে স্টার্ট এবং এন্ড সিম্বলটা দেখতে কিরকম। এই যে স্টার্ট এবং এন্ড সিম্বলটা দেখতে হচ্ছে হচ্ছে একটা ডিম্বাকৃতি। গত ক্লাসে আমি বলছিলাম, গত ক্লাসটা একটুখানি দেখতে হবে, তাও না দেখলে বুঝবা না। তারপর হচ্ছে ইনপুট এবং আউটপুট সিম্বল, যেটা হচ্ছে আমি বলছিলাম সমান্তরিকের সিম্বলের মতো। তারপর হচ্ছে প্রসেস সিম্বল, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের সিম্বল হিসেবে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ডিসিশন সিম্বল, যেটা হচ্ছে ডায়মন্ডের মতো যেটা আছে। কানেক্টর সিম্বল, যেটি বৃত্তের মতো। তারপর হচ্ছে ডিরেকশন, যেগুলো হচ্ছে তীর চিহ্ন, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, বা বাম থেকে ডানে, ডান থেকে বামে করতে হবে। ওকে, তো আমরা ফার্স্ট ফ্লো চার্টে যাচ্ছি। ফার্স্ট ফ্লো চার্ট হচ্ছে 3টি ধনাত্মক সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের জন্য বলছে। কয়টি সংখ্যা? 3টি সংখ্যা। তাহলে প্রথম আমাদের কাজটা হবে কি? প্রথম কাজটা হচ্ছে আমাকে স্টেপ 1 স্টার্ট করতে হবে। ওকে, ওকে, তাহলে একটা স্টার্ট সিম্বল নিলাম। প্রথমে কি নিলাম? স্টার্ট সিম্বল। তারপর প্রথমে কি লিখলাম? স্টার্ট। ওকে, তারপর যে স্টার্ট নেওয়ার পর ইনপুট লাগবে। তো কয়টি সংখ্যার জন্য বলছে? 3টি। তাহলে ইনপুট সিম্বল, সামান্তরিকের সিম্বল আসতে হবে। সামান্তরিকের সিম্বল আসার পরে এখানে কি দিতে হবে? আমাকে ভ্যালু নিতে হবে ইনপুট। কয়টি সংখ্যার জন্য বলছে? 3টি। তার মানে এ বি সি, 3টি নিলাম। তো তারপর আমাকে কি করতে হবে? প্রসেস করতে হবে। প্রসেস মানে হচ্ছে আমাকে প্রথমে যোগফল বের করতে বলছে, তার মানে সাম ইকুয়াল a প্লাস বি প্লাস সি। তারপর আমাকে কি বের করতে বলছে? যে আমি ডিরেকশন দিলাম। তারপর কি বের করতে বলছে? গড় বের করতে বলছে, তার মানে যোগফলটা কোথায় আছে? সামে। সামকে কত দ্বারা ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে, নাম্বার অফ টোটাল দ্বারা। তার মানে আমার গড় বেড়ে যাবে। তার মানে সর্বশেষ কোটাতে ফলাফলটা কোথায় আছে? এভারেজে। তার মানে কাকে প্রিন্ট করব? এভারেজকে। তাহলে দেখো, একটা জিনিস প্রিন্ট যখন হয়ে গেছে তখন হচ্ছে এন্ড করে ফেলতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে স্টার্ট এবং এন্ড সিম্বল হচ্ছে সেম, স্টার্ট এবং এন্ড সিম্বল হচ্ছে সেম, ইনপুট এবং আউটপুট সিম্বল হচ্ছে সেম, আর প্রসেস সিম্বল হচ্ছে সেম। তো মনে রাখতে হবে, সিম্বল গুলো যদি না বুঝো, তার মানে এগুলো দ্বারা সিম্বল গুলো যদি না জানো, মুখস্থ না থাকে, তাহলে হচ্ছে ফ্লো চার্ট করা যাবে না। ফ্লো চার্ট করলেও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে,
তো আমরা নেক্সট দেখি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য ফ্লোচার্ট লিখতে বলছে কি ক্ষেত্রে আয়তক্ষেত্রে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা অ্যালগরিদমে দেখে আসছি যে একটা কি ছিল সূত্র ছিল, যে সূত্র কি ছিল ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমির জন্য আমি কি নিলাম বি নিলাম, উচ্চতার জন্য এইচ। তার মানে এখন আমি অ্যালগরিদমে হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট, আমি স্টার্ট করলাম, তারপর হচ্ছে আমাকে ইনপুট নিতে হবে। তার মানে এখানে অজানা মান কি আছে, অজানা মান হচ্ছে বি আর এইচ আছে। তার মানে হচ্ছে ইনপুট কি আসবে, ইনপুট বি কমা এইচ, তার মানে হচ্ছে সামুদ্রিক সিম্বল। তার হচ্ছে আমাকে প্রসেস করতে হবে, প্রসেস করা মানে হচ্ছে সেগুলোকে সূত্রটা বসাই দেবো, সূত্রটা আমি গুণের জন্য বসাই দিচ্ছি। তার মানে হচ্ছে প্রসেস সিম্বল দিলাম একটা আয়তক্ষেত্র। তারপর হচ্ছে আবার সামান্তরিক নিলাম, কেন নিলাম, কারণ হচ্ছে আমাকে আউটপুট বের করতে হবে। প্রসেসের পর আমার আউটপুট চলে আসছে, আউটপুট আসার পরে আমাকে কি করতে হবে, এন্ড করতে হবে। এটা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। ওকে, তো আরেকটা দেখি যেটা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বলছে। বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি লাগবে, তো আমার সূত্রটা জানতে হবে। কি জানতে হবে, সূত্র বৃত্তের ক্ষেত্রফল যে পাই ইনটু ব্যাসার্ধ আর স্কয়ার। তো পাই এর মান আমরা সবাই জানি 3.1416, যেটা ফিক্সড। তারপর হচ্ছে ব্যাসার্ধকে এখানে আর হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল 3.1416 ইনটু আর ইনটু আর। তার মানে এখানে ইনপুট হিসেবে কে ছিল, অ্যালগরিদম যখন করছি তখন ইনপুট হিসেবে কে ছিল, আর ছিল। তার মানে স্টেপ 1 স্টার্ট করলাম, স্টার্ট সিম্বল দিলাম, ডিম্বাকৃতি। ইনপুট হচ্ছে সামান্তরিক সিম্বলটা দিলাম, তার মানে হচ্ছে ইনপুট আর। তারপর হচ্ছে প্রসেস সিম্বল করতে হবে, প্রসেস মানে হচ্ছে পুরো সূত্রটা বসাই দিব। তারপর হচ্ছে আমাকে আউটপুট বের করতে হবে, আউটপুটের জন্য আমাকে সামান্তরিক সিম্বলটা দিতে হবে। তারপর হচ্ছে কাকে প্রিন্ট করব, এরিয়াকে প্রিন্ট করব। তারপর হচ্ছে যেহেতু প্রিন্ট হয়ে গেছে তার মানে কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো যে শুরু এবং শেষ বোঝানোর জন্য আমি অবশ্যই স্টার্ট সিম্বল দিলাম, স্টার্ট এবং এন্ড সিম্বল দিচ্ছি, যেটা ডিম্বাকৃতি। ইনপুট এবং আউটপুট বোঝানোর জন্য অবশ্যই সামান্তরিক সিম্বল গুলো দিলাম, এবং আয়তক্ষেত্র সিম্বলটা দিলাম প্রসেসের জন্য। তো এগুলো যদি আমরা না জানি তাহলে এগুলো অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তারপর দেখে, তারপর যেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য কোন কাকে, সেন্টিগ্রেড তাপমাত্রা ফারেনহাইট। তো সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা আমাদের কি ছিল, যে সূত্র ছিল F equal to 9 into C divided by 5 plus 32। তো এখানে অজানা মান কি, সি। তাহলে কাকে ইনপুট হিসেবে নিতে হবে, সি কে নিতে হবে। ওকে, তার মানে আমি প্রথমে স্টার্ট সিম্বল দিলাম, স্টার্ট। তারপর হচ্ছে ইনপুট, ইনপুট কি অজানা মান কি ছিল, অজানা মান ছিল সি, যার কারণে ইনপুট হিসেবে কি আসবে, সি আসবে। ওকে, তারপর কি ছিল, যে প্রসেস। প্রসেস মানে হচ্ছে পুরো সূত্রটা আমাকে কার্যক্রমটা দিতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ যা করতে বলে, অথবা যেটা করার জন্য সূত্র যেটা অ্যাপ্লাই করতে হয় সেই সূত্রটা হচ্ছে আমার প্রসেস। প্রসেসটা দেওয়ার পর আমার যেহেতু প্রসেস হয়ে গেছে, আমার আউটপুট বের করতে হবে। আউটপুটটা কোথায় জমা আছে, এফ এ জমা আছে, মানে ফারেনহাইট। আমাকে ফারেনহাইট বের করতে বলছে, তার মানে হচ্ছে প্রিন্ট এফ। ওকে, তারপর হচ্ছে এন্ড, তারপরে ইনপুট প্রসেস, সরি স্টার্ট, ইনপুট প্রসেস, আউটপুট এন্ড। ওই অ্যালগরিদমের মতো আমাদের যে অ্যালগরিদম পাঁচটা স্টেপের কথা বলছি, যে স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট এন্ড, এই পাঁচটা স্টেপ যদি মাথায় রাখতে পারি আমরা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে, ফ্লোচার্ট অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ফ্লোচার্টে যখন অ্যাপ্লাই করতে যাব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন সময় স্টার্ট সিম্বলটা দেখতে কিরকম, তারপর হচ্ছে ইনপুট সিম্বলটা দেখতে কিরকম, তারপর হচ্ছে প্রসেস সিম্বলটা দেখতে কিরকম, আর যেটা হচ্ছে ডিরেকশন ডায়মন্ড সিম্বল আছে সেটা আমরা ব্যবহার করব পরবর্তীতে, যখন আরো পরবর্তী ক্লাসগুলো করব তখন বুঝতে পারবা যে ক্লাসগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে। তার কানেক্টর সিম্বলটা ব্যবহৃত হবে, যে নেক্সট ক্লাসে যখন আমরা তিনটি সংখ্যা হতে বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করব, অথবা তিনটি সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা যখন নির্ণয় করব, তখনই হচ্ছে আমরা সেগুলো দেখবো, যে ব্যবহারগুলো, যে ওই যে যেগুলো বলছে ডিসিশন সিম্বল, সিদ্ধান্ত নিতে হবে, ইয়েস হলে এদিকে যাবে, নো হলে এদিকে যাবে। তো ডিসিশন সিম্বল গুলো যেগুলো ডায়মন্ড আকারে থাকে সেগুলো আমরা দেখবো। তো তোমাদের বাড়ির কাজ যেটা হচ্ছে সেটা একটু লিখে নিতে পারো, যে বাড়ির কাজটা হচ্ছে আমি যেটা বের করছি সেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য। আর এখন যেটা বের হবে সেটা হচ্ছে, তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য। তো কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রা, আর এখন যেটা তোমাদের বাড়ির কাজ সেটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা রূপান্তরের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো এটার জন্য আলাদা একটা সূত্র আছে, সূত্রটা তোমরা দেখে অ্যাপ্লাই করবা। ওকে, ধন্যবাদ সবাইকে।